Hello students, this is Dia, your English tutor. Welcome to our channel. Here you will get line by line explanation of any text. So today I am going to explain you about the poem I Will Go With My Father a Ploughing, written by Joseph Campbell. If you want more like this video, then please like, share and comment. Also don't forget to subscribe for the next video. So let's start. তোমাদের ক্লাস 6 এর লেসন 9 এ যে পোয়েমটা আছে সেটা হচ্ছে I will go with my father a ploughing, বাবার সাথে আমি যাব জমি কর্ষণে। এটা হচ্ছে টাইটেলসটার মিনিং, লিখেছেন জোসেফ ক্যাম্পবেল। তো পোয়েমটা স্টার্ট করার আগে চল আমরা রাইটারের ব্যাপারে কিছু জেনে নিই। জোসেফ জন ক্যাম্পবেল ওয়াজ আ ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড লিরিসিস্ট। জোসেফ জন ক্যাম্পবেল ছিলেন একজন আয়ারল্যান্ডের বিখ্যাত কবি এবং গীতিকার। তো আয়ারল্যান্ডের লোকেদেরকে আইরিশ বলা হয়। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট ইন অ্যান আইরিশ ফ্যামিলি। তিনি বেলফাস্টের একটি আইরিশ পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস বিগ্যান উইথ সংস। তার সাহিত্যকর্ম শুরু হয়েছিল গানের মাধ্যমে। ইন 1905 হি মুভড টু লন্ডন। 1905 সালে তিনি লন্ডন চলে যান। হিজ ফেমাস পোয়ামস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড উইমেন ইটিসি। তো তার কিছু বিখ্যাত পোয়েমের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো চলো এবার পোয়েমটা স্টার্ট করা যায়। লেটস রিড। I will go with my father a ploughing to the green field by the sea, and the rooks and the crows and the seagull will come flocking after me. ওকে, তো এই কবিতাটার ফার্স্ট যে লাইনটা এবং কবিতাটার যে টাইটেলটা দুটো সেম। তো প্রথম লাইনের মানেটা হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং, আমি বাবার সাথে বা আমি আমার পিতার সাথে জমি কর্ষণে যাব, অর্থাৎ জমিতে লাঙল দিতে, যাতে মাটিটা ঝুরঝুরে হয়ে যায়, মানে ঠিকমতো মানে বীজ যখন বপন করা হবে তাতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, মাটি যাতে দলা বেঁধে না থাকে। তো তার জন্য এই জমি কর্ষণ করা প্রয়োজন। তো সেই জমি কর্ষণে লেখক যেতে চাইছেন তার পিতার সাথে। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, তিনি যে জমিতে যেতে চাইছেন সেটা কোথায় অবস্থিত, সেটা রয়েছে সমুদ্রের ধারে এবং তার রং কীরকম, সবুজ। এই যে রঙের কথাটা আমি উল্লেখ করলাম, এইটা কিন্তু খেয়াল রাখবে, দেখবে প্রতিটা মুহূর্তে কিন্তু এই বর্ণ মানে এই কালারটা চেঞ্জ হচ্ছে। তো এখন যখন তিনি তার পিতার সাথে জমি কর্ষণে যাবেন তখন হচ্ছে সেই জমির রং রয়েছে সবুজ রঙের। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল উইল কাম ফ্লকিং আফটার মি। রুকস মানে হচ্ছে দাঁড় কাক, এবং ক্রোজ মানে সাধারণ যে নর্মাল যে কাকগুলো আমরা আশেপাশে দেখি। অ্যান্ড দ্য সিগাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি, মানে চিলের একটা প্রজাতি বলতে পারো। তো বলছে এই যে দাঁড় কাক, পাতি কাক এবং সিগাল, এই পাখিগুলো উইল কাম ফ্লকিং আফটার মি, অর্থাৎ দল বেঁধে আমার পেছন পেছন উড়ে আসবে। ওকে, ফ্লকিং মানে হচ্ছে বার্ডসদের ক্ষেত্রে তারা যে মানে ঝাঁক বেঁধে থাকে, যখন আমরা যখন বলি না এক ঝাঁক পাখি, তো এই পাখিদের মানে বার্ডসদের ক্ষেত্রে এই দল বেঁধে থাকা বা সারি সারি পাখি বোঝাতে আমরা ফ্লকিং মানে ফ্লক কথাটা ইউজ করি। ওকে, নেক্সট। I will sing to the patient horses with the lark in the while of the air, and my father will sing the plough song that blesses the cleaving share. I will sing to the patient horses. পেশেন্ট মানে হচ্ছে খুব ধৈর্যশীল, যে শান্তশিষ্ট এরকম আর কি। তো এখানে সেই হর্সগুলো যারা কোনো রকম চিৎকার চেঁচামেচি করছে না, শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে, তো সেই সমস্ত হর্সদের কথা বলছে এখানে। বলছে সেই সব চুপচাপ মানে নিশ্চুপ ঘোড়াদের শোনাবো আমি গান, উইথ দ্য লার্ক ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার, এবং যে গানটা শোনাবো সেই গানটা আমার সাথে আর কে শোনাবে, আমার সাথে শোনাবে লার্ক হচ্ছে আর এরকম পাখি যারা হচ্ছে গান গায়, এক ধরনের গাইয়ে পাখি। তো এই লার্ক পাখিও আমার সাথে সাথেই গান গাইবে। আমি যখন ওই নির্বাক হর্সদের বা ঘোড়াদের যখন গান শোনাবো তখন লার্ক পাখিও আমার সাথেই গান গাইবে, এবং সেই গান ওয়াইল ইন দ্য এয়ার, বাতাসের সাথে মিশে যাবে, যেন বাতাসের বওয়ার সাথে সাথে সেই গানটাও যেন মিলে মিশে যাবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, এবং আমার বাবা তখন কি গান গাইবে, প্লাউ সং। প্লাউ মানে হচ্ছে লাঙল, লাঙলের গান গাইবে তখন আমার বাবা। তো আমরা দেখেছি যে বীজ বপনের আগে বা চারা পোতার আগে যে চাষিরা বা কৃষকেরা জমিতে লাঙল দিয়ে নেয় যাতে মাটিটা পুরো ঝুরঝুরে সুন্দর তৈরি হয়ে যায়, সেটা বীজ বপনের উপযুক্ত হয়। তো তার জন্য বলছে যে সেই সময় বাবা লাঙল দেবে এবং লাঙলের গান গাইবে,
দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার। ক্লিভিং কথাটার অর্থ হচ্ছে পার্ট, মানে দুটো ভাগে ভেঙে যাওয়া। অর্থাৎ যখন জমির এমনি পুরো একটা জমি রয়েছে, তার মাঝখান দিয়ে যখন লাঙল যাচ্ছে, তখন কি করছে, সেই মাটিটাকে ভেঙে দুপাশে ভাগ করে দিচ্ছে এবং মাঝখান দিয়ে মনে হচ্ছে একটা লাইন টানা রয়েছে। তো এই যে বাবা যে প্লাউ সংটা গাইবে, লাঙল দেওয়ার সময় যে গানটা গাইবে, সেটাতে কি হয়ে উঠবে, সেটাতে এই যে বিভাজিত যে মাটির অংশটা রয়েছে সেটা ধন্য হয়ে উঠবে। কেন? কারণ জমিতে যখন ওরম লাঙল দেওয়া হয়, সেটা কিসের জন্য দেওয়া হয়? যাতে জমিটা চাষের উপযোগী করে তোলা হয়, যাতে মাটির যদি একসাথে অনেকটা মাটি দলবদ্ধভাবে থাকে, মানে দলা বেঁধে থাকে, সেগুলো যাতে ভেঙে যায়, ঝুরঝুরে হয়ে যায় এবং চাষের উপযোগী হয়, তার জন্য লাঙলটা দেওয়া হয়। তো সেই যে গান যখন তার পিতা গাইবে, তাতে কি হবে, সেই মাটিও, মানে সেই বিভাজিত মাটিও যেন ধন্য হয়ে যাবে। তো এখানে আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা হলো। সেকেন্ড স্ট্যাঞ্জা, আই উইল গো উইথ মাই ফাদার আ শোয়িং টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস উইল কাম ব্লকিং আফটার মি। শোয়িং, শোয়িং মানে হচ্ছে বপন করা, মানে বীজ বপন করা। তো ফার্স্টে কী হলো, জমিতে লাঙল দেওয়া হলো, ফার্স্ট স্ট্যাঞ্জায় আমরা দেখলাম। এবার হচ্ছে বীজ বপন করার কাজ। তো বলছে আমি আমার বাবার সাথে যাব। কখন যাব? যখন বীজ বপনের কাজ হবে, তখন আমি আমার বাবার সাথে যাব। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, তখন মানে তখন জমিটার কালারটা কীরকম হবে না, লাল রঙের হয়ে যাবে। এই জন্যই তোমাদের আগে বলেছিলাম এর রঙটার বিষয়টা দেখতে। লাঙল দেওয়ার সময় জমির রঙটা ছিল সবুজ রঙের, এবং যখন মাটিটাকে ওই লাঙলের মাধ্যমে তৈরি করা হয়েছে চাষের জন্য, তখন জমির বর্ণটা হয়েছে আস্তে আস্তে কী রঙের, লাল রঙের, এবং সেটাও সেই সমুদ্রের ধারেই অবস্থিত সেই জমিটা। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস উইল কাম ব্লকিং আফটার মি। রুকস, রুকস মানে আগেই বললাম দাঁড়কাক, এবং ক্রোজ পাতিকাক, এবং হচ্ছে স্টারলিংস। স্টারলিংস হচ্ছে এক ধরনের পাখি যে খুব সুন্দর সুর করে করে ডাকতে পারে। আগেরবার কিন্তু স্টারলিং ছিল না, আগেরবার ছিল হচ্ছে সিগাল। এবার কিন্তু স্টারলিংসের কথা উল্লেখ করছে। বলছে এই যে দাঁড়কাক, পাতিকাক এবং স্টারলিংস এরা রয়েছে যারা, তারা কি করবে, কাম ব্লকিং আফটার মি, আমার পিছু পিছু আসবে এরা। নেক্সট, আই উইল সিং টু দ্য স্টার্টিং শোয়ার্স with the finch on the greening sloe, and my father will sing the seed song that only the wise men know. Okay, তো এখানে কি বলছে দেখো, আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শোয়ার্স। স্ট্রাইডিং মানে হচ্ছে বড় বড় স্টেপ ফেলে এগিয়ে আসা, অর্থাৎ মানে অনেকটা বড়, মানে দূরে দূরে পা ফেলা আর কি। তো বলছে শোয়ার্স, শোয়ার্স মানে হচ্ছে যারা এই বপনের কাজ করছে। শোয়িং করা মানে হচ্ছে বপন করা, এবং যারা এই কাজটা করছে তাদের বলছে শোয়ার্স। তো বলছে বড় বড় পা ফেলে যারা এই বীজ বপনের কাজ করছে, এবার আমি তাদের জন্য গান গাইব। এর আগে তিনি বললেন তিনি ঘোড়াদের জন্য গান গাইবেন, এবং এবার তিনি গান গাইবেন শোয়ার্স অর্থাৎ বীজ বপনকারীদের জন্য। উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো। আগেরবার আমরা দেখেছিলাম কবির সাথে আর কে গান গেয়েছিল, লার্ক পাখি। এবার গান গাইবে তার সাথে ফিঞ্চ অর্থাৎ ফিঙে পাখি। ফিঙে পাখি অন দ্য গ্রিনিং স্লো, অর্থাৎ এই যে আস্তে আস্তে কী হচ্ছে, বীজ পোতা হচ্ছে, গাছ মানে মাঠটা তো আস্তে আস্তে সবুজ হয়ে উঠবে লাল থেকে। তো সেটার কথা বলছে যে এই যে সবুজ মাঠ, যে মাঠটা মানে আস্তে আস্তে ধীরে ধীরে যেটা সবুজ হয়ে উঠছে, সেখানে আমি গান গাইব এই বীজ বপনকারীদের জন্য, এবং আমার সাথে গাইবে একটা ফিঙে পাখি। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, এবং আমার বাবা তখন শোনাবে বীজ বপনের গান, কারণ তখন বীজ বপনের কাজ চলছে, তাই বাবা তখন শোনাবে বীজ বপনের গান। দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, এবং সেই গানটা কিরাম গান, সেই গানটা শুধুমাত্র জ্ঞানী মানুষ যারা, তারাই জানে। কেন কবি এই কথাটা বললেন? কারণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাষবাস করছে, তারাই কখন বীজ বপনের সময় হয়েছে, কিভাবে বপন করলে ভালো ফসল হবে বা ঠিকঠাকভাবে সেগুলো মানে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে শস্য উৎপন্ন হবে, সেটা তারাই শুধুমাত্র জানে। তো এখানে যে আমাদের পোয়েট রয়েছেন, তার বাবা এই কাজ অনেক দিন ধরে করে আসছেন, এবং তিনি এই বিষয়ে যথেষ্ট ওয়াইজ। তো তাই জন্য তিনি এখানে উল্লেখ করেছেন যে একমাত্র যারা পরিশ্রমী বা যারা এই বিষয়ে এর আগে জ্ঞান আছে যাদের, তারাই শুধুমাত্র জানবে সেই গানের কথা। অর্থাৎ তার বাবা যে সিড সংটা গাইবে, সেই গানের কথা শুধুমাত্র এই রকম যারা জ্ঞানী, তারাই শুধুমাত্র জানতে পারবে। তো সেকেন্ড স্ট্যাঞ্জা এখানে কমপ্লিট। নেক্সট, থার্ড স্ট্যাঞ্জা, I will go with my father a reaping
to the brown field by the sea, and the geese and the crows and the children will come blocking after me. ওকে, এবার বলছে রিপিং। রিপিং মানে হচ্ছে হারভেস্টিং, মানে ফসল কাটা। বীজ বপন করা হয়ে গেছে, এবার মাঠ কি হয়েছে, শস্যতে ঢেকে গেছে, সময় এসছে ফসল কাটার। তো কি বলছে, আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং। যখন বাবা যাবে শস্য কাটতে তখন আমি যাব আমার বাবার সাথে। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, কোথায় যাব না সমুদ্রের ধারে বা সাগরের তীরে যে ব্রাউন কালারের অর্থাৎ বাদামি রঙের যে মাঠ, অর্থাৎ শস্য পেকে গেছে, যখন কাটা হবে তো সেই শস্য পুরোপুরি পরিপক্ক হবে, তারপরেই তো সেটাকে কাটা হবে, তো পেকে সেটা বাদামি রঙের হয়ে গেছে। তো এখানেও দেখো কালারটা কিন্তু চেঞ্জ হলো, ফার্স্টে ছিল গ্রিন, তারপর হলো রেড এবং এবার হচ্ছে ব্রাউন। তো সেই মাঠে যাব যে মাঠটা সমুদ্রের ধারে অবস্থিত এবং এখন বাদামি বর্ণের হয়ে গেছে। অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য চিলড্রেন উইল কাম ব্লকিং আফটার মি। এবার কারা কারা আসবে আমার সাথে? গিজ মানে হচ্ছে রাজহংসী যারা, অর্থাৎ ফিমেল সোয়ান বলতে পারো। তো রাজহাঁস, পাতি কাক এবং শিশুর দল ছুটে আসবে। উইল কাম ব্লকিং আফটার মি মানে আমার পিছু পিছু তারাও ছুটে আসবে। কারা আসবে না রাজহংসী, পাতি কাক এবং শিশুর দল। অর্থাৎ এখানে কিন্তু মানে কাকটা কিন্তু প্রতিবারই থাকছে, প্রথম দুটোতে একটা একটা করে চেঞ্জ হয়েছিল এবং লাস্টেরটায় দুটো চেঞ্জ হচ্ছে। যখন বাবা যাবে শস্য কাটতে সমুদ্রের ধারে সেই বাদামি জমিতে, তখন আমি যাব বাবার সাথে এবং আমার সাথে সাথে ছুটে আসবে রাজহংসী, পাতি কাক এবং শিশুর দল। নেক্সট, I will sing to the tan-faced reapers with the rain in the heat of the sun, and my father will sing the scythe song that joys for the harvest done. ওকে, তো বলছে I will sing to the tan-faced reapers. আমি গাইব কাদের জন্য? একটু আগেই বললাম রিপিং। রিপিং মানে হচ্ছে শস্য কাটা, হারভেস্টিং, এবং রিপার্স মানে যারা শস্য কাটছে তাদের বলা হচ্ছে রিপার্স। তো এবার আমি গান গাইব সেই সমস্ত শস্য কাটছে যারা, তাদের জন্য, যারা ফসল কাটে তাদের জন্য। এবং তাদের মুখটা কীরকম? তাদের মুখটা ট্যান ফেস্ট, অর্থাৎ রোদে কাজ করে করে তাদের মুখটা রোদে ঝলসে গেছে। তো এই ট্যান ফেস্ট রিপার্সদের জন্য এবার আমি গান গাইব। অর্থাৎ প্রথমে তিনি নির্বাক ঘোড়াদের জন্য গেয়েছিলেন, তারপর গেয়েছিলেন যারা বীজ বপন করছে অর্থাৎ শোয়ার্সদের জন্য, এবং এবার তিনি গাইবেন রিপার্সদের জন্য অর্থাৎ যারা ফসল কাটছে। উইথ দ্য রেইন ইন দ্য হিট অফ দ্য সান। এবং এবার আমার সাথে কে গাইবে? এবার গাইবে রেইন পাখি। রেইন হচ্ছে এক ধরনের ছোট্ট গায়ক পাখি। তো প্রথমবারে গিয়েছিল লার্ক, দ্বিতীয়বারে গিয়েছিল ফিঙে, এবং এবার গাইবে কিন্তু রেইন বার্ড। অর্থাৎ এবার এই সূর্যের প্রবল তাপের মধ্যে বা উত্তাপের মধ্যে আমার সাথে রেইন বার্ড গান গাইবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইথ সং দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান। এবং আমার বাবা সেই সময় গাইবে সাইথ সং। সাইথ সং মানে হচ্ছে কাস্তের গান। সাইথ কথাটার অর্থ হচ্ছে কাস্তে, যেটা দিয়ে ফসল কাটা হয়। তো বলছে বাবা সেই সময় ফসল কাটার জন্য যে কাস্তে রয়েছে সেই কাস্তের গান গাইবে। এবং সেই গানটা কিসের গান হবে না ফসল যে কাটা হচ্ছে, মানে ফসল যে এই সারা বছরের যে পরিশ্রমটা যে ফল এনে দিয়েছে সেটার আনন্দে এই গানটা গাওয়া হবে। তো এখানে আমাদের লাস্ট স্ট্যান্জাটাও কমপ্লিট হলো। এবার পুরো কবিতাটার যে সামারিটা বা মেইন যে পয়েন্টসগুলো সেগুলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। কবিতাটা যদি তোমরা প্রথম থেকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে একটা চাষ মানে একটা কোনো ফসল হারভেস্ট করার সময় যে ডিফারেন্ট টাইম স্প্যানটা তৈরি হয়, যে প্রথমে লাঙল দেওয়া হলো, তারপর বীজ বপন করা হলো, তারপর ফসল উৎপন্ন হলো, তারপর সেটাকে কাটা হলো। তো এই যে জিনিসটা পরপর হচ্ছে, তো সেইটাকে তিনি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এবং সেই সময় পারিপার্শ্বিক অবস্থা কীরকম হয়, কোন কোন পাখিদের আনাগোনা হয়, সেই জিনিসগুলোকেও তিনি এই কবিতার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। প্রথমে তিনি বলছেন যে তার বাবা যখন লাঙল দিতে যাবে তিনি অবশ্যই যাবেন তার বাবার সাথে। সে কোথায় যাবেন না, যেটা সমুদ্রের ধারে একটা সবুজ মাঠ, সেখানে তিনি যাবেন এবং সেখানে থাকবে দাঁড়কাক, পাতিকাক, শিগাল, লার্ক, এই সমস্ত পাখিগুলো থাকবে, যাদের সাথে উনি গান গেয়ে এই লাঙল দেওয়ার কাজ শেষ করবেন। এবার দেখো সেকেন্ড স্ট্যান্জায় পোয়েট বলেছেন যে শোয়িং অর্থাৎ বীজ বপনের সময় যখন হবে তখন মাঠ মানে জমিটা আস্তে আস্তে কী হয়ে যাবে, যে গ্রিন কালার থেকে রেড কালারে পরিণত হবে। এবং সেই সময় কবির সাথে সাথে কে থাকবে? দাঁড়কাক, পাতিকাক আর সিগাল না, তার বদলে থাকবে স্টার্টলিংস।
এবং সেই সময় তারা কি গান গাইবে, তারা বীজ বপনের যে গান সেই গানটা তার বাবা গাইবে। এবং কবিও ফিঙে পাখির সাথে একত্রে গান শুনিয়ে এই কঠোর পরিশ্রমী যারা বীজ বপনকারী তাদেরকে উৎসাহিত করবে। আর এই যে রুকস, ক্রোজ, স্টার্টলিংস, এই যে পাখিগুলো তারা দল বেঁধে আসবে পোয়েটের কাছে। কিসের জন্য? পোয়েট যে গান গাইছে পোয়েটকে উৎসাহ দেওয়ার জন্য পোয়েটের কাছে আসবে তারা দল বেঁধে। এবং এই সেকেন্ড স্ট্যান্জার লাস্ট দুটো লাইন খেয়াল করো, অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো। কেন তিনি ওয়াইজ মেন বললেন? কারণ তিনি এটার মাধ্যমে এটা বোঝাতে চাইলেন যে তার বাবা দীর্ঘদিন ধরে এই বীজ বপনের কাজ মানে এই চাষবাসের কাজ করে আসছেন, এবং যারা শুধুমাত্র এই চাষবাসের ক্ষেত্রে অভিজ্ঞ তারাই শুধুমাত্র এই গানটার কথা জানতে পারবেন। তো যে কোনো মানুষ জানতে পারবে না, যারা চাষের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন এবং জ্ঞানী তারাই শুধুমাত্র এই বীজ বপনের গানটার সম্পর্কে জানতে পারবে। তো সেটাই তিনি কিন্তু এই স্ট্যান্জাটার মাধ্যমে বোঝাতে চাইলেন। এবং থার্ড স্ট্যান্জাটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে ফসলে বীজ বপন হয়ে গেল, এরপর হচ্ছে ফসল কাটার সময় চলে এসছে। তখন জমিটা কি হয়েছে? তখন জমিটা আস্তে আস্তে রেড থেকে ব্রাউন কালারে পরিণত হয়েছে। এবং সেই সময় কিন্তু আগে যে পাখিগুলো ছিল সেগুলো আর নেই, এবার চলে এসছে গিজ, ক্রোজ এবং কিছু শিশুও এসে যুক্ত হয়েছে। পোয়েট যখন ওই 10 ফেসড রিপার্স মানে যারা ফসল কাটছে এবং রোদের মধ্যে কাজ করতে করতে যাদের মুখটা পুরো ঝলসে গেছে তাদেরকে পোয়েট যখন গান গেয়ে উৎসাহিত করছে, তো সেই সময় এই পাখিগুলোও এসছে বা অন্যান্য শিশুরা এসছে পোয়েটকে উৎসাহিত করতে, যাতে তিনি ভালো করে গান গাইতে পারেন। এবং পোয়েটের সাথে আর কে রয়েছে? আর রয়েছে রেইন বার্ড, যেও এই রোদের মধ্যে পোয়েটের সাথে গান গাইছে। সেই সময় তার বাবা কি গাইছে? স্কাই সং মানে কাস্তের গান, কারণ সেই সময় ফসল কাটতে যেটা প্রধান লাগে সেটা হচ্ছে কাস্তে। তো কাস্তের গান গাইছে তার বাবা। সেটা কিসের আনন্দ? যে আলটিমেটলি আমাদের ফসলটা উঠে গেছে, আমাদের এই সারা বছরের কঠোর পরিশ্রম আমাদের যে প্রাপ্য ফসল সেটাকে এনে দিয়েছে, সেটার আনন্দ। তো এই পুরো জিনিসটাই এই কবিতাটার মাধ্যমে কবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, একটা চাষবাসের পুরো প্রসেস। তো আশা করি তোমাদের কবিতাটা ভালো লেগেছে এবং তোমরা পুরো কবিতাটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।